কণ্ঠ অডিও বুক চ্যানেলে সবাইকে স্বাগতম। পড়ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ইছামতীর অষ্টম পর্ব। যারা জমেছে এসে তারা সবাই চাষি লোক, বিভিন্ন গ্রামের। ওদের অনেকে এরা চেনে, ২-১০ বার দেখেছে। বাকি লোকদের আদৌ চেনে না। একজন বললে, আজ ছোটলাটের কলের নৌকা যাবে নদী দিয়ে, নীলকুঠির অত্যাচার হচ্ছে তাই দেখতে আসছে। সব পেরজা খেপে গিয়েছে। যশোর নদী জেলায় একটা নীলের গাছ কেউ বুনবে না, তাই মোরা এসে দাঁড়িয়েছি ছোট লাট সাহেবের জানাতি যে মোরা নীল চাষ করব না। টুলু শুনে অবাক হয়ে নদীর দিকে চেয়ে রইল। খানিকটা কি ভেবে অন্নদাকে জিজ্ঞেস করলে, নীল কি দাদা? নীল একরকম গাছ, নীলকুঠির সাহেব টমটম হাঁকিয়ে যাই দেখিস নি? কলের নৌকা দেখবো আমি। টুলু ঘাড় দুলিয়ে বললে, ১৪ শাক তুলবি না বুঝি? ওরে দুষ্টু। অন্নদা ওকে আদর করে এক টানে এতটুকু ছেলেকে কোলে তুলে নিয়ে গেল নদীর দুধারে। শুধু টুলু নয়, ১৪ শাক তোলা উল্টে গেল সব ছেলে মেয়ে। লোকে লোকারণ্য হয়ে গেল নদীর দুধার। দুপুরের আগে ছোটলাট আসছেন কলের নৌকাতে। চাষি লোকেরা জিগির দিতে লাগলো মাঝে মাঝে। গ্রামের বহু ভদ্রলোক, নীলমণি সমাদ্দার, ফণি চক্রবর্তী, শ্যাম গাঙ্গুলি আরো অনেকে এসে নদীর ধারের কদমতলায় দাঁড়ালো। ভবানী বাড়ুজ্যে এসে ছেলেকে ডাকলেন, ও খোকা। টুলু হাসি মুখে বাবার কাছে ছুটে গিয়ে বলল, এই যে বাবা, ১৪ শাক তুলেছিস? তোর মা বলছিল। বাবা। কে আসছে বাবা? ছোটলাট স্যার উইলিয়াম গ্রে। কি নাম? স্যার উইলিয়াম গ্রে? বাহ, এই তো তোর জিভে বেশ এসে গিয়েছে। আমি এখন বাড়ি যাব না, ছোটলাট দেখব। দেখিস এখন বাড়ি যাবি? তোকে মুড়ি খাইয়ে আনি। না বাবা, আমি দেখি। বেলা অনেকটা বাড়ল, রোদ চড়চড় করছে। টুলুর খিদে পেয়েছে, কিন্তু সে সব কষ্ট ভুলে গিয়েছে লোকজনের ভিড় দেখে। খোকা বললে, ও বাবা। কি রে? কলের নৌকো কিরকম বাবা? তা কি স্টিমার বলে, দেখিস এখন ধোঁয়া ওড়ে। খুব ধোঁয়া ওড়ে? কেন বাবা? আগুন দেয় কি না তাই। এমন সময় বহু দূরের জনতা থেকে একটা চিৎকার শব্দ উঠল। টুলু বললে, বাবা আমাকে কোলে করো। ভবানী খোকাকে কাঁধে বসে উঁচু করে ধরলেন। বললেন, দেখতে পাচ্ছিস? খোকা ঘাড় দুলিয়ে চোখ সামনে থেকে আদৌ না ফিরিয়ে বললে, কি দেখেছিস? ধোঁয়া উঠছে বাবা। কলের নৌকা দেখতে পেলি? না বাবা, ধোঁয়া। ওহ, কি ধোঁয়া! অল্পক্ষণ পরে টুলুকে স্তম্ভিত করে দিয়ে মস্ত বড় কলের নৌকাটা একরাশ ধোঁয়া ছাড়তে ছাড়তে ওর সামনে এসে উপস্থিত হলো। জনতা নীলমোড়া করব না লাট সাহেব, দোহাই মা মহারানীর বলে চিৎকার করে উঠল। কলের নৌকার সামনে কাঠের কেদারায় বসে আছে অনেকগুলো সাহেব। নীলকুঠির যেমন একটি সাহেব নদীর ধারে পাখি মারছিল সেদিন, অমনি দেখতে। ওদের মধ্যে একটা সাহেব ও কি করছে। টুলু বললে, বাবা চুপ কর। বাবা, আহ কি? ও সাহেব অমন করছে কেন? সবাইকে নমস্কার করছে। ও কে বাবা? ওই সেই ছোটলাট। কি নাম বলে দিয়েছি? মনে নেই বাবা। মনে থাকে না কেন খোকা? ভারী অন্যায়। স্যার? টুলু খানিকটা ভেবে নিয়ে বললে, উইলিয়াম গ্রে। উইলিয়াম গ্রে। চলো এবার বাড়ি যাই। আর একটু দেখি বাবা। আর কি দেখবে? সব তো চলে গেল। কোথায় গেল বাবা? ইছামতি বেয়ে চূর্ণিতে গিয়ে পড়বে, সেখান থেকে গঙ্গায় পড়বে, তারপর কলকাতায় ফিরবে। টুলু বাবার কাঁধ থেকে নেমে গুটগুট করে রাস্তা দিয়ে হেঁটে বাড়ি চলল। সামনে পেছনে গ্রাম্য লোকের ভিড়, সকলেই কথা বলতে বলতে যাচ্ছে। টুলু এমন জিনিস তার ক্ষুদ্র 4 বছর জীবনে আর দেখেনি। সে একেবারে অবাক হয়ে গিয়েছে আজকার ব্যাপারটা দেখে। কি বড় কলের নৌকোখানা, কি জলের আছড়ানি ডাঙার উপরে। নৌকোখানা যখন চলে গেল, কি ধোঁয়া, কেমন সব সাদা সাদা সাহেব। তিলু বললে, কি দেখলি রে খোকা? খোকা তখন মার কাছে বর্ণনা করতে বসলো।
দুহাত নেড়ে কত ভাবে সেই আশ্চর্য ঘটনাটি মাকে বোঝাতে চেষ্টা করলে। নীলু বললে, রাখ, এখন চল আগে গিয়ে খেয়ে নিবি, আয়। বিলু নেই। গত আষাঢ় মাসের এক বৃষ্টি ধারা মুখর বাদল রাতে স্বামীর কোলে মাথা রেখে স্বামীর হাত দুটি ধরে 3 দিনের জ্বর বিকারে মারা গিয়েছে। মৃত্যুর আগে গভীর রাত্রে তার জ্ঞান ফিরে এসেছিল। স্বামীর মুখের দিকে চেয়ে বলে উঠল, তুমি কে গো? ভবানী মাথায় বাতাস দিতে দিতে বললে, আমি। কথা বলো না, চুপটি করে শুয়ে থাকো লক্ষ্মী। একটা কথা বলবো? কি? আমার উপর রাগ করনি? শোনো, কত কথা তোমায় বলি না গো। কাঁদছো নাকি? ছি, ও কি? খোকনকে আমার পাশে নিয়ে এসে শুইয়ে দাও, দাও না গো। আনছি, এই যাই। তিলু তো এই বসেছিল, দুটো ভাত খেতে গেল এই উঠে। তুমি কথা বলো না। খানিকক্ষণ চুপ করে শুয়ে থাকার পর ভবানীর মনে হলো বিলুর কপাল বড় ঘামছে। এখন কপাল ঘামছে, তবে কি জ্বর ছেড়ে যাচ্ছে? তিলু খেয়ে এলে রামকানাই কবিরাজের কাছে তিনি একবার যাবেন। খানিক পরে বিলু হঠাৎ তার দিকে ফিরে বললে, ওগো, কাছে এসো না। আপনাকে তুমি বলছি, আমার পাপ হবে? তা হোক বলি, আর বলতে পারবো না তো। তুমি আবার আমার হবে সামনের জন্মে। হয়ো হয়ো, খোকাকে দুধ খাওয়ায়নি দিদি। ডাকো। কি সব বাজে কথা বকছো? চুপ করে থাকতে বললাম না? খোকন কই? খোকন? এই তার শেষ কথা। এই যে দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে শুয়ে রইল, যখন খোকনকে নিয়ে এসে তিলু নীলু ওর পাশে শুইয়ে দিলে, তখন আর ফিরে যায়নি। ভবানী বাড়ুজ্জে রামকানাই কবিরাজের বাড়ি গেলেন তাকে ডাকতে। রামকানাই এসে নাড়ি দেখে বললেন, অনেকক্ষণ হয়ে গিয়েছে, খোকাকে তুলে নিন মা। নীল বিদ্রোহ 3 জেলায় সমান দাপটে চলল। স্যার উইলিয়াম গ্রে সব দেখে গিয়ে যে রিপোর্ট পাঠালেন নীলকরদের ইতিহাসে সে একখানা বিখ্যাত দলিল। 3 জেলার বহু নীলকুঠি উঠে গেল এর 2 বছরের মধ্যে। বেশিরভাগ নীলকর সাহেব কুঠি বিক্রি করে কিংবা এদেশি কোনো বড়লোককে ইজারা দিয়ে সাগর পাড়ি দিলে। 2-1টা কুঠির কাজ পূর্ববৎ চলতে লাগলো, তবে সে দাপটের সিকিও কোথাও ছিল না। শেষোক্ত দলের একজন হচ্ছে শিপটন সাহেব। ডেভিড সাহেব চলে গিয়েছিল স্ত্রী পুত্র নিয়ে, কিন্তু শিপটন ছাড়বার পাত্র নয়। হরকালী সুরের সাহায্য নিয়ে মিস্টার শিপটন কুঠি চালাতে লাগলো আগেকার মতো। পুরাতন কর্মচারীরা সবাই আগের মতো কাজ চালাতে লাগলো। নীলকর সাহেবদের বিষ দাঁত ভেঙে দিয়েছে আজকাল। আশপাশে কোনো নীলকুঠিতে আর সাহেব নেই, কুঠি বিক্রি করে চলে গিয়েছে। 2-1টা কুঠিতে সাহেব আছে, কিন্তু তারা নীল চাষ করে সামান্য, জমিদারি আছে, তাই চালায়। এই পল্লীর নিভৃত অন্তরালে পুরনো সাহেব শিপটন পূর্ববৎ দাপটেই কিন্তু কাজ চালাচ্ছিল। ওকে আগের মতো ভয়ও করে অনেকে। নীল বিদ্রোহের উত্তেজনা থেমে যাবার পরে সাহেবের প্রতি ভয় ভক্তি আবার ফিরে এসেছিল। হরকালী সুরো গোফে চারা দিয়েই বেড়ায়। সাহেব টমটম হাঁকিয়ে গেলে এখনো লোক সসম্ভ্রম চোখে তাকিয়ে দেখে। একদিন শিপটন তাকে ডেকে বললে, দেওয়ান, এবার দুর্গা পূজা কবে হইবে? হরকালী সুর বললেন, আশ্বিন মাসের দিকে হুজুর। এ কুঠিতে পূজা করো। খুব ভালো কথা হুজুর। বলেন তো সব ব্যবস্থা করি? যা টাকা খরচ হইবে আমি দিবে। কবির গান দিতে হইবে। আগে গোবিন্দ অধিকারীর ভালো যাত্রার দল বায়না করে আসি, হুকুম করুন। সে কি আছে? যাত্রা হুজুর? সে যে এসে এই ধরুন রাম সীতা রাবণ। ও, আই আন্ডারস্ট্যান্ড, লাইক এ থিয়েটার। বেশ, তুমি ঠিক করো, আমি টাকা দিবে। কোথায় হবে? হল ঘরে হইতে পারে। না হুজুর, বড় মাঠে পাল টাঙিয়ে আসর করতে হবে। গোবিন্দ অধিকারীর দল অনেক লোক হবে, তুমি লইয়া আসিবে। সেবার পুজোর সময় এক কাণ্ডই হলো গ্রামে। নীলকুঠিতে প্রকাণ্ড বড় দুর্গা প্রতিমা গড়া হলো। মনসা পোতার বিশ্বম্ভর ঢুলি এসে 3 দিন বাজালে। গোবিন্দ অধিকারীর যাত্রা শুনতে 17খানা গাঁয়ের লোক ভেঙে পড়ল। তিলু স্বামীকে বললে, শুনুন, নীলু যাত্রা দেখতে যাবে বলছে কুঠিতে। সেটাকে ভালো দেখায়? মেয়েদের বসবার জায়গা হয়েছে কিনা, গাঁয়ের আর কেউ যাবে? নিস্তারিণী যাবে বলছিল, নালুপালের বউ তুলসী যাবে ছেলে মেয়ে নিয়ে।
তারা বড়লোক, তাদের কথা ছেড়ে দাও। নালুপালের অবস্থা আজকাল গ্রামের মধ্যে সেরা। তারা কিসে যাবে? বোধহয় পালকিতে। ওর বড় পালকি। নীলু ওতে যেতে পারে। গরুর গাড়ি করে দেব এখন, তুমিও যেও। আমি আর যাব না। না কেন? যদি সবাই যায় তুমিও যাবে? খোকার ভারী আনন্দ অত বড় ঠাকুর দেখে, অমন সুন্দর যাত্রা দেখে। গাঁয়ে মেয়েরা কেউ যাবার অনুমতি পায়নি সমাজপতি, চন্দ্র চ্যাটার্জির ছেলে কৈলাস চ্যাটার্জির। হেমন্তের প্রথম একদিন বিকালে শিবটন সাহেব ডাকলে হরকুলি সুরকে। বললে, দেওয়ান, গোলমাল হইল। কি সাহেব? এবার নীলকুঠি উঠিল। কেন হুজুর, আবার কোনো গোলমাল? কিছু না, সে গোলমাল আছে না, এ অন্য গোলমাল আছে। এক দেশ আছে জার্মানি, তুমি জানে? ও দেশ হইতে নীল রং ইন্ডিয়ায় আসিল, সব দেশে বিক্রয় হইল। সে দেশে কি নীলের চাষ হচ্ছে হুজুর? সে কেন, তুমি বুঝিলে না। কেমিক্যাল নীল হইতেছে, আসল নীল নয়, নকল নীল। গাছ হইতে নয়, অন্য উপায়ে, বাই সিনথেটিক প্রসেস। তুমি বুঝিবে না। ভালো নীল, চমৎকার। আমি সেই জন্য তোমাকে ডাকাইলাম। এই দেখো। হরকালী সুরের সামনে শিবটন একটা নীল রঙের বড়ি রেখে দিলে। অভিজ্ঞ হরকলি সেটা নেড়েচেড়ে দেখে সেটা রং পরীক্ষা করে অবাক হয়ে গেল। কিছুক্ষণ কোনো কথা বললে না। দেখিলে? হাঁ সাহেব, এ রং চলিলে আমাদের নীল রং কেন লোকে কিনিবে? এর দাম কত? শিবটন হেসে বললে, তাহা আগে জিজ্ঞেস করিলে না কেন? আমি ভাবিতেছি দেওয়ানের মাথা খারাপ হইল। কত হইতে পারে? 4 টাকা পাউন্ড। 1 টাকা পাউন্ড। জোর 1.5 টাকা পাউন্ড। হোলসেল 100 ওয়েট 19 রুপিস, 90 টাকা। আমাদের ব্যবসা একদম গন ওয়েস্ট, মাটি হইল, মারা যাইল। হরকুলি সুর এ ব্যাপারে অনেকদিন লিপ্ত আছে। নীল সংক্রান্ত কাজে বিষম ঘুণ। সে বুঝে সুঝে চুপ করে গেল। সে কি বলবে? সে ভবিষ্যতের ছবি বেশ স্পষ্ট দেখতে পাচ্ছে চোখের সামনে। চাষের নীল বাজার আর চলিবে না। খরচ না পোষালে নীল চাষ অচল ও বাতিল হয়ে যাবে। সে ভাবলে এবার ঘুণির ডাঙায় উঠে যাবে সাহেবের। সেদিন হেমন্ত অপরাহ্নে বড় সাহেব জেনকিন্স শিপটন সুন্দর ভবিষ্যৎবাণী উচ্চারণ করেছিল। রামগোপাল ঘোষের বক্তৃতা, হরিশ মুখুজ্জের হিন্দু প্যাট্রিয়ট কাগজ, পাদ্রি লংয়ের আন্দোলন, নদিয়া যশোরের প্রজা বিদ্রোহ, স্যার উইলিয়াম গ্রের গুপ্ত রিপোর্ট যে কাজ হাসিল করিতে পারেনি, জার্মানি থেকে আগত কৃত্রিম নীলবড়ি অতি অল্প দিনের মধ্যেই তা বাস্তবে পরিণত করলে। কয়েক বছরের মধ্যে নীল চাষ একদম বাংলাদেশ থেকে উঠে গিয়েছিল। শিপটন সাহেব মেম বিলেতে গিয়ে মারা গিয়েছিল। একটি মাত্র মেয়ে, সে সেখানে তার ঠাকুর দাদার বাড়িতে থাকে। শিপটন সাহেব এ দেশ ছেড়ে কোথাও যেতে চাইলে না। একদিন নীলকুঠির বড় বারান্দায় পাশে ছোট ঘরটাতে শুয়ে শুয়ে ইন্ডিয়ান কর্ক গাছের সুগন্ধি শ্বেত পুষ্প গুচ্ছের দিকে চেয়ে সে পুরনো দিনের কথা ভাবছিল, অন্য দিনের কথা। অনেক দূরে ওয়েস্টসোরল্যান্ডের একটি ক্ষুদ্র পল্লী। কেউ নেই আজ সেখানে। বৃদ্ধা মাতা ছিলেন, কয়েক বছর আগে মারা গিয়েছেন। এক ভাই অস্ট্রেলিয়াতে থাকে, ছেলেপুলে নেই। তাদের গ্রামের সেই ছোট্ট হোটেল, আগে ছিল একটা সরাইখানা। উইলিয়াম রিচসন ছিল ল্যান্ডলর্ড তখন। কত লোকের ভিড় হতো সেখানে। ল্যাংডেল পাইকস আর গ্রেট গেবলস সামনে পড়ত। 1500 ফুট উঁচু পাহাড়। সেই সরাইখানায় কি ভিড় জমত যারা পাহাড় দুটোতে উঠবে তাদের। জলের ধারে উইলো আর মাউন্টেন সেজ। বর্ডেল গ্রামের পাশ কাটিয়ে বিস্তৃত প্রান্তরের মধ্যে চলে গেল পথটা। কতবার ছোটবেলায় মস্ত একটা বড় কুকুর সঙ্গে নিয়ে ওই পথে একা গিয়েছে বেড়াতে। একটা বড় জলাশয় মাছ ধরতেও গিয়েছে কতদিন। এল্টার ওয়াটার। নামটা কত পুরনো শোনাচ্ছে যেন। এল্টার ওয়াটার, এত বড় বড় পাইক আর স্যামন মাছ। কি মজা করেই ধরত। রাইনাস পাস যখন অন্ধকারে ঢেকে গিয়েছে, তখন মাছ ঝুলিয়ে হাতে করে
আসছে এল্টার ওয়াটার থেকে, পেছনে পেছনে আসছে ভালো ব্রিডের গ্রেট ডেন কুকুরটা। মনে পড়ে, দ্য ইগল ইজ স্ক্রিমিং অ্যারাউন্ড আস, দ্য রিভার্স আর মর্নিং বিলো। গ্রাম্য ছড়া অ্যান্টি গাইতো ছোটবেলায়। মাছ ধরতে বসে অ্যাল্টার ওয়াটারের তীরে এসে নিজেও কতবার গিয়েছে। পুরনো দিনের স্বপ্ন। গয়া, গয়া, গয়া এসে বলে, কি সাহেব? কাছে বসিয়া থাকো ডিয়ার। হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু অল ডে? কোথায় ছিলে? কি করিতেছিলে? বসে আছি তো, কি আবার করব? ইফ আই ডাই হিয়ার, যদি মরিয়া যাই তুমি কি করিবে? ও কি কথা, অমন বলে না, ছি। তোমাকে কিছু টাকা দিতে চাই, কিন্তু রাখিবে কোথায়? চুরি ডাকাতি হইয়া যাইবে। শিপটন সাহেব হি হি করে হেসে উঠল, বললে, একটা গান শোনো গয়া। লিসেন কেয়ারফুলি টু দ্য ওয়ার্ড। কথা শুনিয়ে যাও, মডার্ন, ইউ নো। গয়া বললে, আহ, কি গাও না, কটর মটর ভালো লাগে না। ওয়েল, শোনো। Yes, yes, the army. How we love the army. When the swallows come again, see them fly, the army. গয়া কানে আঙুল দিয়ে বললে, ও বাবা, কান গেল, অত চেঁচায় না, ওর নাম কি সুর? সাহেব বললে, ভালো লাগিল না? আচ্ছা তুমি একটা গাও, সেই যে তোমার বদন চাঁদে যদি ধরা নাহি পব। না সাহেব, গান এখন থাক। গয়া, কি? আমি মরিলে তুমি কি করিবে? ওসব কথা বলে না, ছি। নো, আই এম নো মিল্ক সো। আই টেল ইউ, আমি কাজ বুঝি। নীলকুঠির কাজ শেষ হইল, আমি চলিয়া যাইব। না এখানে থাকিব। কোথায় যাবে সাহেব? এখানেই থাকো। তুমি আমার কাছে থাকিবে? থাকবো সাহেব। কোথাও যাইবে না? না সাহেব। ঠিক, মে আই টেক ইট অ্যাজ এ প্লেজ? ঠিক মনের কথা বলিলে? ঠিক বলছি সাহেব। চিরকাল তোমার কাছে আছি, অনেক খাইয়েছে, মাখিয়েছ। আজ তোমার অসময়ে তোমারে ফেলে কনে যাব? গেলি ধম্মেশ হইবে সাহেব। গয়া ম্যামকে নিবিড় আলিঙ্গনে আবদ্ধ করে শিপটন বললে, Oh my dear, dearie, you are not afraid of the big bad wolf. I call it a brave girl. নিস্তারিণী নাইতে নেমেছিল ইছামতির জলে। কুলে কুলে ভরা ভাদ্রের নদী, তিতপল্লার বড় বড় হলুদ ফুল ঝোপের মাথা আলো করেছে। ওপারে চড়ে সাদা কাশের গুচ্ছ দুলছে সোনালি হাওয়ায়। নীল বনকলমির ফুলে ছেয়ে গিয়েছে সাই বাবলা আর কেয়ে ঝাঁকার জঙ্গল। জলের ধারে বনকচুর ফুলের শীষ, জলজ চাঁদা ঘাসের বেগুনি ফুল ফুটে আছে তট প্রান্তে। মটরতলা দুলছে জলের উপরে, ছপাত ছপাত করে ঢেউ লাগছে জলে অর্ধমগ্ন বন্যে বুড়ো গাছের ডালপালায়। কেউ কোথাও নেই দেখে নিস্তারিণীর বড় ইচ্ছে হলো ঘরা বুকে দিয়ে সাঁতার দিতে। খরস্রোতা ভাদ্রের নদী, কুটো পড়লে দোখানা হয়ে যায়। কামট কুমিরের ভয়ে এ সময় কেউ নামতে চায় না জলে। নিস্তারিণী এসব গ্রাহ্যও করে না। ঘরা বুকে দিয়ে সাঁতার দেওয়ার আরাম যে কি, যারা কখনো তা আস্বাদ করেনি তাদের নিস্তারিণী কি বোঝাবে এর মর্ম। তুমি চলেছ স্রোতে নীত হয়ে ভাটির দিকে। পাশে পাশে চলছে কচুরি পানার ফুল, টোপা পানার দাম, তেলাকুচু লতার টুকটুকে পাকা ফল সবুজের আড়াল থেকে উঁকি মারছে। গাংশালিক পানা শাওলার দামে কিচমিচ করছে। কি আনন্দ, মুক্তির আনন্দ। নিয়ে যাবে কুমিরে? গেলেই নিয়ে, সেও যেন এক অপূর্বতর বিস্তৃততর মুক্তির আনন্দ। অনেক দূর এসে নিস্তারিণী দেখলে গায়ের ঘাটগুলো সব পেরিয়ে এসেছে। সামনের কিছু দূর পাঁচপোতা গ্রাম শেষ হয়ে ভাসানপোতা গ্রামের গয়ালপাড়া ঘাট। ডাইনে বনাবৃত তীরভূমি, বাঁয়ে ওপারে পটলের ক্ষেত, ঝিঙের ক্ষেত, আরামডাঙ্গার চাষিদের। সে ভুল করেছে,
এতদূর আসা উচিত হয়নি একা একা। কে কি বলবে? এখন খরস্রোতা নদীর উজানে স্রোত ঠেলে সাঁতার দিয়ে যাওয়া সম্ভব নয়, আর এগুলো উচিতও নয়। দক্ষিণ তীরে বন জঙ্গলের মধ্যে নামা যুক্তিসঙ্গত হবে কি? হেঁটে বাড়ি যেতে হবে ডাঙায় ডাঙায়। পথও তো সে চেনে না। সাঁতার দিয়ে ডাঙার দিকে যে এলো এগিয়ে, বন্যে বুড়ো গাছের সারি সেখানে নত হয়ে পড়েছে নদীর জলের উপর ঝুঁকে। গাছে পাতায় লতায় পাতায় নিবিড়তর জড়াজড়ি। বন্য বিহঙ্গের দল জুটে কিচকিচ করছে ঝোপের পাকা তেলাকুচে ফল খাওয়ার লোভে। বনের মধ্যে শুকনো পাতার উপর কিসের খসখস শব্দ। কি একটা জানোয়ার যেন ছুটে পালালো, বোধহয় খেক শেয়াল। ডাঙায় উঠবার আগে হাতে বাউটি জোড়া উঠিয়ে নিলে কবজির দিকে। সিক্ত বসন ভালো করে এঁটে পড়ে। কালো চুলের রাশ কপালের উপর থেকে দুপাশে সরিয়ে যখন সে ডান পাখানা তুলেছে বালির উপর, অমনি একটা ঝিনুকের উপর পা পড়ল। ঝিনুকটা সে পায়ের তলা থেকে কুড়িয়ে শক্ত করে মুঠি বেঁধে দিলে। তারপর ভয়ে ভয়ে বনের মধ্যেকার সুড়িপথ দিয়ে বিছুটি লতার কর্কশ স্পর্শ গায়ে মেখে সে আকুল কাঁটায় শাড়ির প্রান্ত ছিঁড়ে অতি কষ্টে এসে সে গ্রাম প্রান্তরের কাওড়াপাড়ার পথে পা দিলে। কাওড়াদের বাড়ির ঝি বউদের দল ওর দিকে কৌতূহলের দৃষ্টিতে চেয়ে দেখতে লাগলে। খানিকটা বিস্ময়ের দৃষ্টিতেও বটে। ব্রাহ্মণ পাড়ার বউ একা কোথায় এসেছিল এতদূর, ভিজে কাপড় ভিজে চুলে? বাড়ি পৌঁছে নিস্তারিণী দেখলে বাড়িতে ওপাড়ায় গোলমাল চলছে। কান্নাকাটির রব শোনা যাচ্ছে তার শাশুড়ির, পিসো শাশুড়ির। সে জলে ডুবে গিয়েছে বা তাকে কুমিরে নিয়ে গিয়েছে সিদ্ধান্ত। ফিরতে দেরি হচ্ছে দেখে যারা স্নানের ঘাটে ওকে দৌড়ে দেখতে গিয়েছিল তারা ফিরে এসে বলেছে কোনো চিহ্নই নেই ও কোনো দিকে। ওকে দেখে সবাই খুব খুশি হলো। শাশুড়ি এসে মাথায় হাত বুলিয়ে বুকে জড়িয়ে আদর করলেন। প্রতিবেশিনীরা এসে স্নেহের অনুযোগ করলে কত রকমের। ভাত খাওয়ার পরে ননদ সুধামুখীকে সঙ্গে নিয়ে রান্নাঘরের পেছনে কুলতলায় সেই ঝিনুকখানা খুললে নিস্তারিণী। ঝিনুকের শাঁখ দুজনে ঘেঁটে ঘেঁটে দেখতে লাগলো। এসব গায়ের সকলেই দেখে ঝিনুক পেলে। কুলের বিঁচির মতো একটা জিনিস হাতে ঠেকলো ওর। কি রে ঠাকুরজি, এটা দেখ তো। ওরে, এ ঠিক মুক্তো। দূর, ঠিক বলছে বৌদিদি, মায়েরই মুক্তো। তুই কি করে জানলি মুক্তো? চল দেখাবি মাকে। না ভাই ঠাকুরজি, এসব কাউকে দেখাসনি। চল না, তোর লজ্জা কিসের? পাড়ায় জানাজানি হয়ে গেলে এবারে বউ ইছামতির দামে মুক্তো পেয়েছে। চণ্ডীমণ্ডপে বৃদ্ধদের মজলি সেদিন কতক এ কথা ছাড়া আর অন্য কথা রইল না। একদিন বিধু শ্যাকরা এসে মুক্তোটা দেখে শুনে দর দিল 7 টাকা। নিস্তারিণী স্বামী কখনো এত টাকা একসঙ্গে দেখেনি। বিধুর শ্যাকরা মুক্তোটা নিয়ে চলে যাবার কিছু আগে নিস্তারিণীর কি মনে হলো, সে বললে, ও মুক্তো আমি বেচবো না। সেদিনই একজন মুসলমান ওদের বাড়ি এসে মুক্তোটা দেখতে চাইল। দেখে শুনে দাম দিল 100 টাকা। নিস্তারিণী তবুও মুক্তো বিক্রি করতে চাইলে না। এদিকে গায়ের মধ্যে হুলস্থুল। অমুকের বউ 100 টাকা দামের মুক্তো পেয়েছে ইছামতির জলে। 100 টাকা একসঙ্গে কে দেখেছে 5 পোতা গ্রামের মধ্যে? ভাগ্যিটা বড় ভালো ওদের। বউয়ের দল ভিড় করে ওর কপালে সিঁদুর দিতে এলো। ওর শাশুড়ি নরহরিপুরের শ্যামরায়ের মন্দিরে মানতের পুজো দিয়ে এলো। এ পাকা কলা পাঠিয়ে দেয়, ও পেঁপে পাঠিয়ে দেয়। তিলুর সঙ্গে একদিন নিস্তারিণী দেখা করতে এলো। মুক্তোটা সে নিয়েই এসেছে। খোকাশিটা হাতে নিয়ে জিজ্ঞাসু চোখে মায়ের মুখের দিকে চেয়ে বলল, কি এটা? মুক্তো। মুক্তো কি মা? ঝিনুকের মধ্যে থাকে। নিস্তারিণী খোকাকে কোলে নিয়ে বললে, ওকে আমি এটা দিয়ে দিতে পারি দিদি? না, ও কি করবে ওটা ভাই? সত্যি দেব, ওর মুখ দেখলে আমি যেন সব ভুলে যাই। তিলু নিস্তারিণীকে অতি কষ্টে নিবৃত করলে। নিস্তারিণী খুব সুন্দরী নয়, কিন্তু ওর দিক থেকে হঠাৎ চোখ ফেরানো যায় না। গ্রাম্যবধূর লজ্জা ও সংকোচন নেই, অনেকটা পুরুষালী ভাব। ছোটবেলায় গাছে চড়াতে আর সাঁতার দিতে পটু ছিল খুব। ওর আরেকটা দোষ হচ্ছে কাউকে বড় একটা ভয় করে না। শাশুড়িকে তো নয়ই, স্বামীকেও নয়। তিলু ওকে ভালোবাসে। এই সমস্ত গ্রামের কুসংস্কারাচ্ছন্ন মূর্খ ভীরু গতানুগতিকতা এই অল্প বয়সী বধূকে তার জালে জড়াতে পারেনি।
এ যেন অন্য যুগের মেয়ে, ভুল করে অর্ধ শতাব্দী পিছিয়ে এসে জন্মেছে। তিলু বললে, কিছু খাবি? না। কই আর শশা? দাও দিনি, বেশ লাগে। এই নিস্তারিণীকেই একদিন তিলু অদ্ভুতভাবে নদীর ধারে আবিষ্কার করলে ঝোপের আড়ালে রায়পাড়ার কৃষ্ণকিশোর রায়ের ছেলে গোবিন্দর সঙ্গে গোপনীয় আলাপে মত্ত অবস্থায়। তিলু গিয়েছিল খোকাকে নিয়ে নদীতে গা ধুতে। বিকেলবেলা হেমন্তের প্রথম। নদীর জল সামান্য কিছু শুকোতে আরম্ভ করেছে। শুকনো কালা ঘাসের গন্ধে বাতাস ভরপুর। নদীর ধারের পলিমাটির কাদায় কাশফুল উড়ে পড়ে বীজ শুদ্ধ আটকে যাচ্ছে। নদীর ধারে ছাতিম গাছটাতে থোকা থোকা ছাতিম ফুল ফুটে আছে। সপ্তপর্ণ পুষ্পের সুরভি ভুর ভুর করছে হেমন্ত অপরাহ্নের স্নিগ্ধ ও একটুখানি ঠান্ডার আমেজ লাগা বাতাসে। এই সময় ভবানীর স্ত্রী ও খোকার সঙ্গে নদীর ধারে প্রায়ই যান। নদীর এই শান্ত শ্যাম পরিবেশের মধ্যে ভগবানের কথা খুব জমে। সেদিনও ভবানী আসবেন। তার মতো এই খোকাকে নির্জনে এই সময় বসে বসে ভগবানের কথা বলতে হবে। ওর মন ও চোখ ফুটাতে হবে উদার নীল আকাশের তলে বননীল দিগন্তের বাণী শুনিয়ে। ভবানী এলেন একটু পরে। তিলু বললে, ওই শ্লোকটা বুঝিয়ে দিন। সেই সেই প্রশ্নপনিষদেরটা। যজমান মোহর হব্রহ্ম গময়তি। তিনি যজমানকে প্রতিদিন ব্রহ্মভাব আস্বাদ করান। তিনি কে? ভগবান। যজমান কে? যে তাকে ভক্তিপূর্বক উপাসনা করে। এখানে মনই যজমান, এরকম একটা কথা আগে আছে না? আছেই তো। ও কারা কথা বলছে ঝোপের মধ্যে? দাঁড়াও দেখি। এগিয়ে যাবেন না, আগে দেখুন কি, আমিও যাব। ওরা গিয়ে দেখলে নিস্তারিণী আর গোবিন্দ ওদের দিকে পেছন ফিরে বসে এমনভাবে আলাপে মত্ত, এবং দেখে মনে হচ্ছিল না যে ওরা উপনিষদ বা বেদান্তের আলোচনা করছিল নিভৃতে বসে। কারণ গোবিন্দ ডান হাতে নিস্তারিণীর নিবিড় কৃষ্ণ কেশপাশ মুঠি বেঁধে ধরেছে, বা হাত ঘুরিয়ে ঘুরিয়ে কি বলছে। নিস্তারিণী ঘাড় ঈষৎ হেলিয়ে ওর মুখের দিকে হাসি হাসি মুখে চোখ তুলে চেয়েছিল। পেছনে পায়ের শব্দ শুনে নিস্তারিণী মুখ ফিরিয়ে ওদের দিকে ভয়ে আড়ষ্ট হয়ে গেল। গোবিন্দ বনের মধ্যে হঠাৎ কোথায় মিলিয়ে গেল। ভবানী বাড়ুজি পিছু হটে চলে এলেন। নিস্তারিণী অপরাধীর মতো মুখ নিচু করে রইল তিলুর সামনে। তিলু বনের দিকে আঙুল দিয়ে দেখিয়ে বললে, কে ওখানে চলে গেল রে? এখানে কি করছিস? নিস্তারিণীর মুখ শুকিয়ে গিয়েছে, কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে। সে কোনো উত্তর দিল না। কে গেল রে, বল না। গোবিন্দ। তোর সঙ্গে কি? নিস্তারিণী নিরুত্তর। আর বাড়ি থেকে এতখানি এসে এই জঙ্গলের মধ্যে? বা রে মেয়ে, আমার ভালো লাগে। নিস্তারিণী অত্যন্ত মৃদু স্বরে উত্তর দিল। তিলু রাগের সুরে বললে, মেরে হাড় ভেঙে দেব, দুষ্টু মেয়ে কোথাকার। ভালো লাগাচ্ছি তোমার। উনি এসেছেন নদীর ধারে এই বনের মধ্যে, আধকোষ তফাৎ বাড়ি থেকে। কি না ভালো লাগে আমার। সাপে খায় কি বাঘে খায় তার ঠিক নেই। ঢিঙ্গি মেয়ে, বলতে লজ্জা করে না? যা বাড়ি যা। ভবানী বাড়ুজ্যে তিলুর ক্রোধব্যঞ্জক স্বর শুনে দূর থেকে বললেন, ওগো চলে এসো না। তিলু তার উত্তর দিলে, থামুন আপনি। নিস্তারিণীর দিকে চেয়ে বললে, তোর একটু কাণ্ডজ্ঞান নেই? এখনই যে গায়ে ঢিঢি পড়ে যাবে। মুখ দেখাবি কেমন করে ও পোড়ামুখী? নিস্তারিণী নিঃশব্দে কাঁদতে লাগল। আয় আমার সঙ্গে, চল। পোড়ার মুখী কোথাকার। গুণ কত? সে মুক্তটা আছে, না এর মধ্যে গোবিন্দকে দিয়েছিস? না, সেটা শাশুড়ির কাছে আছে। আয় আমার সঙ্গে। বিছুটির লতার মধ্যে এখানে বসে আছে দুজনে। তোর মতো এমন নির্বোধ মেয়ে আমি যদি দুটো দেখেছি। কুন্তি ঠাকুরন যদি একবার টের পায় তবে গায়ে তোমারই তিষ্টুতে দেবে। না দেয়, ইছামতির জল তো আর তার কেউ কেড়ে নেয়নি। আবার সব বাজে কথা বলে। মেরে হাড় ভেঙে দিব বলে দিচ্ছি। মুখের উপর আবার কথা। চল, ডুব দিয়ে এনে নদীতে একটা। চল, আমি কাপড়ের দেবো এখন।
তিলু ওকে বাড়ি নিয়ে এসে ভেজা কাপড় ছাড়িয়ে শুকনো কাপড় পরালে, কিছু খাবার খেতে দিলে। ওকে কথঞ্চিত সুস্থ করে বললে, কতদিন থেকে ওর সঙ্গে দেখা করছিস? 5-6 মাস। কেউ টের পায়নি? নুকি ওই বনের মধ্যে ও আসে, আমিও আসি। বেশ করো, বলতে একটু মুখে বাজছে না ঢিঙ্গি মেয়ের? আর দেখা করবি নে, বল। আর দেখা না করলেও থাকতেই পারবে না। ফের? তুই আর যাবি নে, বুঝলি? হুম। কি হুম? যাবি নে, যাবি নে। নিস্তারিণী অন্যদিকে মুখ ফিরিয়ে ঘাড় দুলিয়ে বললে, গোবিন্দ আমাকে একটা জিনিস দিয়েছে। কি জিনিস? নিয়ে এসে দেখাবো। কানে পড়ে, তাকে মাকড়ি বলে। কোথায় আছে? নিস্তারিণী ভয়ে ভয়ে বললে, আমার কাছেই আছে, আঁচলে বাঁধা আছে, আমার ওই ভিজে শাড়ির। আজই দিয়েছে নতুন গয়না। ওরকম এ আর কারো নেই। কলকাতা শহরে নতুন উঠেছে, ও গড়িয়ে এনে দিয়েছে। ওর মামাতো ভাই কলকাতায় কোথায় যেন কাজ করে। নিস্তারিণী নিয়ে এসে দেখালে নতুন গয়না ভিজে কাপড়ের খুঁট থেকে খুলে এনে। তিলু উল্টে পাল্টে দেখে বললে, নতুন জিনিস, ভালো জিনিস, কিন্তু এই জিনিস নিতে পারবি না। এ তোকে ফেরত দিতে হবে। ফেরত দিয়ে বলবি আর কখনো দেখা হবে না। এবার আমি এ কথা চেপে দেব। আর তো কেউ দেখেনি, আমরাই দেখেছি। কারোরই বলতে যাব না আমরা। কিন্তু তোমারে এরকম মহাপাপ করতে দেব না কিন্তু। স্বামীকে ভালো লাগে না তোমার? স্বামীর চোখে ধুলো দিয়ে। নিস্তারিণী মুখ নিচু করে বললে, সে আমায় ভালোবাসে না। মেরে হাড় ভেঙে দেব। ভালোবাসবে কি করে? উনি এখানে ওখানে। তা না, আগে থেকে। সে এসব কিছু জানে না। স্বামীকে ফাঁকি দিয়ে এসব করতে মনে মায়া হয় না? তুমি দিদি স্বামী পেয়েছো শিবের মতো। অমন শিবের মতো স্বামী আমরা পেলি, আমরাও অমন কথা বলতাম। আহা, তিনি যে গুণবান। একখানা কাপড় চেয়েছিলাম বলে কি বকুনি। যেমন শাশুড়ির তেমনি সে গুণবানের। বাপের বাড়ির একজোড়া গুজরি পঞ্চম ছিল, তা সেবার বাঁধা দিয়ে নাদুপালের কাছ থেকে টাকা নিয়েছিল। আজও ফিরিয়ে আনার নাম নেই। এত বলি, কথা শোনে না। আনবে কোথা থেকে? ওই তো সংসারের ছিঁড়ি, ধান এবার হয়নি। যা হয়েছিল 3টে মাস টেনে টুনে চলেছিল। ঢেকিতে পাট দিয়ে দিয়ে কোমরে বাত ধরবার মতো হয়েছে। এত করেও মন পাবার জো নেই কারো। কেন আমি থাকবো অমন শ্বশুরবাড়ি, বলে দাও তো দিদি। সুন্দরী বিদ্রোহিণীর মুখ রাঙা হয়ে উঠেছে। মুখে একটা অদ্ভুত গর্ব ও যৌবনের দীপ্তি। নিবিড় কেশপাশ পিঠের উপর ছড়িয়ে আছে সারা পিঠ জুড়ে। বড় মায়া হলো এই অসম সাহসী বধূটির উপর তিলুর। গ্রামে কি হুলস্থুল পড়ে যাবে জানাজানি হয়ে গেলে এ কথা, তাই কিছুই জানে না। অনেক বুঝিয়ে সান্ত্বনা দিয়ে তিলু ওকে সন্ধ্যের আগে নিজে গিয়ে ওদের বাড়ি রেখে এলো। বলে এলো তার সঙ্গে নদীর ঘাটে নাইতে গিয়েছিল। এতক্ষণ তাদের বাড়ি বসেই গল্প করছিল। শাশুড়ি সন্দিগ্ধ সুরে বললে, ও মা, আমরা দুবার নদী ঘাটে খোঁজ নিয়ে এলাম। এপারে সব বাড়ি খুঁজলাম, বউ বটে বাবা বলিহারি। বেরিয়েছি 3 প্রহর বেলা থাকতে, আর এখন সন্ধ্যের অন্ধকার হলো, এখনো এলো। আর কি বলবো মা, ভাজা ভাজা হয়ে গেলাম ও বউ নিয়ে। আবার কথায় কথায় চোপাকি। নিস্তারিণী সামান্য নিচু সুরে অথচ শাশুড়িকে শুনিয়ে শুনিয়ে বললে, হ্যাঁ, তোমরা সব গুণের গুণমণি কি না? তোমাদের কোনো দোষ নেই, থাকতেই পারে না। শুনলে তো মা, শুনলে নিজের কানে? কথা পড়তে ভস্য হয় না, অমনি সঙ্গে সঙ্গে চোপা। বউ বললে, বেশ। তিলু ধমক দিয়ে বললে, ও কি রে, ছি, শাশুড়িকে অমন বলতে আছে? সন্ধ্যের দেরি নেই, তিলু বাড়ি চলে গেল। বাঁশবনের তলায় অন্ধকার জমেছে, জোনাকি জ্বলছে কলকাসন্ধ্যা গাছের ফাঁকে ফাঁকে। এসে ভবানীকে বললে, দিন বদলে যাচ্ছে বুঝলেন, নিস্তারিণীর ব্যাপার দেখে বুঝলাম। কখনো শুনিনি ভদ্র ঘরে বউ বনের মধ্যে বসে পরপুরুষের সঙ্গে আলাপ করে। আমাদের যখন প্রথম বিয়ে হলো, আপনার সঙ্গে কথা কওয়ার নিয়ম ছিল না দিনমানে। এ গায়ে এখনো তো নিয়ম নেই। অল্প বয়সী বউরা দুপুর রাত্রিরে সবাই ঘুমোলে
তবে স্বামীর ঘরে যায় এখনো। ভবানী বাড়ুজ্যে বললে, আমি বলেছিলাম না তোমাকে, খোকা তার বউ নিয়ে এই গায়ের রাস্তায় দিন মানে পাশাপাশি বেড়াবে। ও মা, বলো কি? ঠিক বলছি, সেদিন আসছে। তোমাদের ওই বউটিকে দিয়েই দেখলে তো। দিনকাল বড্ড বদলাচ্ছে। প্রসন্ন চক্রবর্তী আজকাল গয়া ম্যামের দেখা বড় একটা পায় না। মেম সাহেব চলে যাওয়ার পরে গয়া একরকম স্থায়ীভাবেই বড় সাহেবের বাংলায় বাস করছে। যদি বা বাইরে আসে পথঘাটে দেখা মেলে কখনো সখনো, আগের মতো যেন আর নেই, আবার কখনো কখনো আছেও। খামখেয়ালি গয়া ম্যামের কথা কিছু বলা যায় না। মন হলো তো প্রসন্ন চক্রবর্তীর সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কত গল্পই করলে, খেয়াল না হলো ভালো কথাই বললে না। নীলকুঠির কাজ খুব মন্দা। নীলের চাষ ঠিকই হচ্ছে বা হয়ে এসেছে এতদিন। প্রজারা ঠিক আগের মতোই মানে বড় সাহেবকে বা দেওয়ানকে, কিন্তু নীলের ব্যবসাতে মন্দা পড়েছে। মজুদ নীল বাইরে বাজারে আর তেমন কাটে না। দাম এত কম যে খরচ পোষায় না। আর বছরের অনেক নীল গুদামে মজুদ রয়েছে কাটতির অভাবে। নীলকুঠির চাকরিতে আর আগের মতো জুট নেই, কিন্তু এরা নতুন চাকরি পাবেই বা কোথায়? বড় সাহেব নীলকুঠি থেকে একটি লোককেও বরখাস্ত করেননি। মাইনেও ঠিক আগের মতো দিয়ে যাচ্ছে, কিন্তু তেমন উপরি পাওনা নেই ততটা। হাঁকটা কমে গিয়েছে। নীলকুঠির চাকরির সে জৌলুস অন্তর্হিত প্রায়। শ্রীরাম মুচি একদিন প্রসন্ন চক্রবর্তীকে বললে, ও আমিন বাবু, আমার জমিটা আমাকে দিয়ে দিতে বলেন সাহেবকে। বলবো, সব চাকরদের জমি দিচ্ছে নাকি? বড় সাহেব বলেছে ভজা নফর আর আমাকে জমি দিতে। আপনি মেপে কুটির খাস জমি থেকে 3 বিঘে করে জমি এক একজনকে দিয়ে দেবেন। সাহেবের হুকুম পেলেই দেব। আমরা পাবো না? আপনি বলে নিতে পারেন সাহেবকে, শুধু চাকর বাকরকে দেবে বলেছে, আপনাদের দেবে না। গয়া ম্যামকে দেবে 15 বিঘে। অ্যাঁ, বলিস কি? সে পাবে না তো কি আপনি পাবা? সে হলো পেয়ারের লোক সাহেবের। ঠিক 2 দিন পরে দেওয়ান হরকালী সুর পরোয়ানা পেলেন বড় সাহেবের গয়া ম্যামের জমি আমিনকে দিয়ে মাপিয়ে দিতে। আমিনকে ডাকিয়ে বলে দিলেন গয়া ম্যাম নিজের চোখে গিয়ে জমি দেখে নেবে, কোন জমি থেকে দেওয়া হবে। বেলেডাঙ্গার 18 নম্বর থাক নকশা দেখুন। ধানি জমি কতটা আছে আগে ঠিক করুন। সেখানে মাত্র 5 বিঘে ধানের জমি আছে দেওয়ানজি। আমি বলি ছুতরঘাটার কোল থেকে নদীডাঙ্গার কাঠের পুর পর্যন্ত যে টুকরোটা আছে শশী মুচির বাজেয়াপ্তি জমির দরুন, তাতে জলি ধান খুব ভালো হয়। সেটাও যদি নেয়। হরকুলেশ্বর চোখ টিপে বললেন, আহ, চুপ করুন। কেন বাবু? খাসির মাথার মতো জমি। সাহেবের পরে খাবে কি? নীলকুঠি তো উঠে গেল। ও জমিতে 16 মণ 18 মণ উড়ি ধানের ফলন। সাহেব খাস খামারে চাষ করবে এরপরে। গয়াকে দেবার দায় পড়েছে আমাদের। না হয় এরপরে আপনি আর আমি ও জমি রাখবো। হায় মূর্খ বৈষয়িক হরকালী সুর, প্রণয়ের গতি কি করে বুঝবে তুমি? তার পরদিনই নিম গাছের তলায় দুপুরবেলায় অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে প্রসন্ন চক্রবর্তী গয়া ম্যামের সাক্ষাৎ পেলে। গয়া কোনোদিন সাহেবের বাংলোয় ভাত খায় না। খাওয়ার সময় নিজেদের বাড়িতে মায়ের কাছে গিয়ে খায়। আর একটা কথা, রাতে সে কখনো সাহেবের বাংলায় কাটায়নি। বরদা নিজে আলো ধরে মেয়েকে বাড়ি নিয়ে যায়। গয়া বললে, কি খুড়ো মশাই, খবর কি? দেখাই তো আর পাইনে, ডুমুরে ফুল হয়ে গিয়েছ। গয়া ম্যাম হেসে প্রসন্ন চক্রবর্তী আমিনের খুব কাছে এসে দাঁড়িয়ে বললে, কেন এমন করে দাঁড়িয়ে আছেন এখানে দুপুরের রোদ্দুরে? তোমার জন্য। যান, আবার সব বাজে কথা খুড়ো মশাই। 5 দিন দেখিনি আজ। এই পোড়ার মুখ আর নাই বা দেখলেন, তার মানে? আপনাদের কোন কাজে আর লাগবো বলুন? আচ্ছা গয়া, কি? বলেই গয়া মুখে আঁচল দিয়ে খিলখিল করে হেসে চলে যেতে উদ্যত হলো। প্রসন্ন ব্যস্ত হয়ে বললে, শোনো শোনো, চললে যে, কথা আছে। গয়া যেতে যেতে থেমে গেল। পেছন ফিরে প্রসন্ন চক্রবর্তীর দিকে চেয়ে বললে, আপনার কথা খুড়ো মশাই শুধু হেন আর তেন। শুধু তোমাকে দেখতে ভালো লাগে আর তোমার জন্য দাঁড়িয়ে আছি আর তোমার কথা ভাবছি, এইসব বাজে কথা। যত বলি খুড়ো মশাই বলে ডাকি, আমার এমন বলতে আছে আপনার?
অমন বলবেন না, ততই মুখের বাঁধন দিন দিন আলগা হচ্ছে যেন। প্রসন্ন চক্রবর্তী হেসে বললে, কোথায় দেখলে আলগা? কি বলেছি আমি? শুধু তোমারে দেখতে ভালো লাগে, তোমারে কতকাল দেখিনি, তোমারে না দেখি থাকতে পারিনে, মিথ্যে কথা একটাও না। যান বাসায় যান দিনি, এই দুপুরবেলা রোদ্দুরে দাঁড়িয়ে থাকবেন না, ভারী দুঃখ হবে আমার। সত্যি গয়া, সত্যি তোমার দুঃখ হবে? ঠিক বলছো গয়া? হবে হবে হবে, বাসায় যান, পাগলামি করবেন না পথে দাঁড়িয়ে। একটা কথা, আবার একটা কথা একটা কথা, আর ও গয়া শোনো আর একটু, ও গয়া এখানটায় বসে একটু গল্প করা যাক। না, ও কথা না। কি তবে, হাতি না ঘোড়া? ওসব কথাই না। মাইরি বলছি গয়া, শোনো, খুব দরকারি কথা তোমার পক্ষে, কিন্তু খুব লুকিয়ে রাখবে, কেউ যেন না শোনে। এই দেখাশোনার কয়েকদিনের মধ্যে প্রসন্ন চক্রবর্তী শশীমুচির বাজেয়াপ্তি জমির মধ্যে উৎকৃষ্ট জমি জলি ধানের 15 বিঘে জমি গয়া ম্যামকে মেপে শ্রীরাম মুচিকে দিয়ে খোঁটা পুঁতিয়ে সীমানায় বাবলা গাছের চারা পুঁতে একেবারে পাকা করে গয়াকে দিয়ে দিলে। গয়া মাঠে উপস্থিত ছিল। একটা ডুমুর গাছ দেখে গয়া বললে, খুড়ো মশাই, ওই ডুমুর গাছটা আমার জমিতে করে দেন না, ডুমুর খাবো। যদি দেই, আমার কথা মনে থাকবে গয়া? ওই আবার শুরু হলো। সোজা কথাটা বললে কি এমন দোষ হয়ে যায়? কথাটা উত্তর দিতে কি হচ্ছে? ও গয়া! যাকগে, মরুগে, আমি কিছুটি আর বলছি নে। দিলাম যেন গুছিয়ে, ডুমুর গাছ তোমার রইল। পায়ের ধুলো নেব না নেব না? বেরাম্মন দেবতা, তার উপর খুড়ু মশাই, কত পাপ যে আমার হবে। গয়া এগিয়ে গিয়ে গড় হয়ে প্রণাম করলে দূর থেকে। কি প্রসন্ন হাসি ওর মুখের, কি হাসি! কচি ডুমুর গাছটা এখনো কতকাল বাঁচবে। প্রসন্ন চক্রবর্তী আমিনের আজকার সুখের সাক্ষী হলো ওই গাছটা। প্রসন্ন আমিন মরে যাবে, কিন্তু আজ দুপুরের ওই কচি পাতা ওঠা গাছটা ছায়ায় যাদের অপরূপ সুখের বার্তা লেখা হয়ে গেল, চাঁদের আলোয় যাদের চোখের জল চিকচিক করে, ফাল্গুন দুপুরে গরম বাতাসে যাদের দীর্ঘশ্বাস ভেসে বেড়ায়, তাদের মনের সুখ দুঃখের কথা 50 বছর পরে কেউ আর মনে রাখবে কি? মাস কয়েক পরের কথা। ভবানী ছেলেকে নিয়ে ইছামতির ধারে শিমতলার ঘাটের বাঁকে বসে আছেন। বেলা 3 প্রহর এখনো হয়নি। ঘন বন জঙ্গলের ছায়ায় নিবিড় তীরভূমি পানকৌড়ি আর বানিহাঁসের ডাকে মাঝে মাঝে মুখর হয়ে উঠছে। জেলেরা ডুব দিয়ে যেসব ঝিনুক আর জোংরা তুলেছিল গত শীতকালে, তাদের স্তূপ এখনো পড়ে আছে ডাঙায় এখানে ওখানে। বন্যলতা দুলছে জলের উপর বাবলা গাছ ও বন্য যজ্ঞি ডুমুর গাছ থেকে। কাকজঙ্ঘার থলো থলো রাঙা ফুল সবুজ পাতার আড়াল থেকে উঁকি মারছে। ভবানী বললে, খোকা, আমি যদি মারা যাই, মাদের তুই দেখবি? না বাবা, আমি তাহলে কাঁদবো। কাঁদবি কেন? আমার বয়স হয়েছে, আমি কতকাল বাঁচবো? অনেক দিন। তোর কথায় রে, পাগল একটা। খোকা হি হি করে হেসে উঠল। তারপরে বাবাকে এসে জড়িয়ে ধরলে ছোট্ট ছোট্ট দুটি হাত দিয়ে, বললে, আমার বাবা, আমার কথা শোন, আমি মরে গেলে তুই দেখবি তোর মাদের? না, আমি কাঁদবো তাহলে। বল দেখি ভগবানকে। জানি নে, কোথায় থাকি নিনু? ওই ওখানে। খোকা আঙুল দিয়ে আকাশের দিকে দেখিয়ে দিলে। কোথায় রে বাবা? গাছের মাথায়? হুম। তাকে ভালোবাসিস? না। সে কি রে, কেন? তোমাকে ভালোবাসি। আর কাকে? মাকে ভালোবাসি। ভগবানকে ভালোবাসিস নে কেন? চিনি নে। খোকা, তুই মিথ্যে কথা বলিসনি, ঠিক বলেছিস। না চিনে না বুঝে কাউকে ভালোবাসা যায় না। চিনে বুঝে ভালোবাসলে সে ভালোবাসা পাকা হয়ে গেল। সেই জন্যই সাধারণ লোকে ভগবানকে ভালোবাসতে পারে না। তারা ভয় করে, ভালোবাসে না। চিনবার বুঝবার চেষ্টা তো করেই না কোনোদিন। আচ্ছা, আমি তোকে বুঝবার চেষ্টা করব, আমি তোকে বোঝাবার চেষ্টা করব, কেমন? খোকা কিছু বুঝলে না, কেবল বাবার শেষের প্রশ্নটির উত্তরে বলে উঠলে, হুম।
খোকন, ওই পাখি দেখতে কেমন রে? ভালো। পাখি কে তৈরি করেছে জানিস? ভগবান। বুঝলি? খোকা ঘাড় নেড়ে বললে, হুম। ভয় পেয়েছি খোকা। বলিস নে, বড্ড ভয় করছে, বড্ড ভয় করছে। একতা জুজুবুড়ি আছে। না না, আর বলিস নে। খোকার সে কি অবোধ আনন্দের হাসি। ভবানীর ভারী মজা লাগলো। ভয়ের ভান করে বালিশে মুখ লুকুলেন। বাবার ভয় দেখে খোকা বাবার গলা জড়িয়ে মমতার সুরে বললে, আমার বড়দা, আমার বড়দা। হ্যাঁ, আমায় আদর কর, আমার বড্ড ভয় করছে। আমার বড়দা। শো খোকন, আমার কাছে শো। জন্তি গাছটা বলো। ভবানী ছড়া বলতে লাগলেন। ওপারের জন্তি গাছটি জন্তি বড় ফলে, গোজন্তির মাথা খেয়ে প্রাণ কেমন করে। প্রাণ করে আই ঢাই গলা করে কাঠ, কতক্ষণে যাব রে এই হরগৌরীর মাঠ। হঠাৎ খোকা হাত দুটো ছড়িয়ে চোখ বড় বড় করে বলল, একতা জুজুবুড়ি আছে। ও বাবা, মট্ট বড় কান, একতা জুজুবুড়ি আছে। আর বলিস নে খোকন, আর বলিস নে। বড্ড ভয় করছে খোকন, আমাকে ভয় দেখিও না। আমার বড়দা, আমার বড়দা। আজ সন্ধেবেলায় শ্যাম গাঙ্গুলির মান রাখতে গিয়ে খোকনকে বড় অবহেলা করেছেন তিনি। গ্রামে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল। নালুপাল বেশি অর্থবান হয়ে উঠল। সামান্য মুদিখানার দোকান থেকে ইদানিং অবশ্যই সে বড় গোলদারির দোকান খুলেছিল এবং ধান, সর্ষে, মুগ কলাই, আড়ত, ভেঁপে, মোকাম ও গঞ্জ থেকে মাল কেনা বেচা করত। একদিন ফণী চক্রবর্তী চণ্ডী মণ্ডপে সংবাদটা নিয়ে এলেন দীনু ভট্টাচার্য। শিবসত্য চক্রবর্তীর আমলে তৈরি সেই প্রাচীন চণ্ডী মণ্ডপ দা কাটা তামাকের ধোঁয়ায় অন্ধকার প্রায় হয়ে গিয়েছে। পল্লীগ্রামের ব্রাহ্মণদের দল সবাই নিষ্কর্মা। জীবনে মহকুমার বাইরে কেউ কোনোদিন পা দেয়নি, কারণ দরকারও হয় না। ব্রহ্মত্ব সম্পত্তি প্রায় সব ব্রাহ্মণেরই আছে, আর ধানের গোলা প্রায় প্রত্যেক বাড়িতেই। ২-৫টা গরুও আছে, আম কাঁঠাল বাঁশ ঝাড় আছে। সুতরাং সকলই সন্ধে ফণী চক্রবর্তী, চান্দর চাটুর্যে কিংবা শ্যাম গাঙ্গুলির চণ্ডী মণ্ডপে এসব অলস নিষ্কর্মা গ্রাম্য ব্রাহ্মণদের সময় কাটাবার জন্য তামক সেবন, পাশা দাবা, আজগুবি গল্প, দুর্বলের বিরুদ্ধে সামাজিক ঘেঁটো ইত্যাদি পুরো মাত্রায় চলে। মাঝে মাঝে এর ওর ঘাড় ভেঙে দেওয়া চলে, খাওয়া চলে কোনো সমাজ বিরুদ্ধ কাজের জরিমানা স্বরূপ। সুতরাং দীনু ভট্টাচার্য যখন চোখ বড় বড় করে এসে বললে, শুনেছ হে আমাদের নালুপালের কাণ্ড, সকল আর আগ্রহের সুর গিয়ে এসে বললে, কি হে শুনি? সতীশ কলু আর নালুপাল তামাক কিনে মোট টাকা লাভ করেছে ২-১০ নয়, অনেক বেশি, ১০-২০ হাজার। সকলে বিস্ময়ের সুরে বলে উঠল, সে কি? দীনু ভট্টাচার্য বললেন, অনেক দিন থেকে ওরা তলায় তলায় কেনাবেচা করছে মোকামের মাল। এবার ধারে ভাজনঘাট মোকাম থেকে এক কিস্তি মাল রপ্তানি দেয় কলকাতায়। সতীশ কলুর শালা বড় আড়তদারি করে ওই ভাজনঘাটেই। তারই পরামর্শে এটা ঘটছে, নয়তো এরা কি জানে কি বোঝে, ব্যাস তাতেই লাল। তুই কিছু বুঝিসনি, এই যা কিছু দেখছিস সব তৈরি করছেন ভগবান। বুঝেছিস বাবা? মা বলেছে ভগবান নক্ষত্র করেছে। আর কি? চাঁদ আর আর সূর্যি। তুই এত কথা কার কাছে শিখলি? মার কাছে? বেশ, চাঁদ ভালো লাগে। তবে দেখ তো, এমন জিনিস যিনি তৈরি করেছেন তাকে ভালোবাসা যায় না? আমি ভালোবাসবো, নিশ্চয়ই কিছু কিছু ভালোবাসো। তুমি ভালোবাসবে? মা ভালোবাসবে? আমি ভালোবাসবো। বেশ, ছোট মা বাসবে? তাহলে আমি ভালোবাসবো, নিশ্চয়ই। আজ আকাশের চাঁদ তোকে ভালো করে দেখাবো। চাঁদের মধ্যে কে বসে আছে? চাঁদের মধ্যে কিছু নেই রে, ওটা চাঁদের কলঙ্ক। কলঙ্ক কি বাবা? কলঙ্ক ওই হলো গিয়ে পেতলে যেমন কলঙ্ক পড়ে তেমনি। ছেলে অবাক হয়ে বাপের মুখের দিকে তাকায়। কি সুন্দর নিষ্পাপ অকলঙ্ক মুখর। চাঁদে কলঙ্ক আছে, কিন্তু খোকার মুখে কলঙ্কের ভাঁজও নেই।
ভবানী বারো চেয়ে অবাক হয়ে ছেলের মুখের দিকে তাকান। কোথায় ছিল এই শিশু এতদিন? বহু দূরে কোনো অতীতের মোহ তার হৃদয়কে স্পর্শ করে। যে পৃথিবী অতি পরিচিত, প্রতিদিন দৃষ্ট, যেখানে বসে ফণী চক্রবর্তী সুদ কষেন, চন্দ্র চ্যাটার্জির ছেলে জীবন চ্যাটার্জি সমাজপতিত্ব পাবার জন্য দলাদলি করে, অজস্র পাপ, ক্ষুদ্রতা ও লোভ যেখানে পৃথিবী ক্লেদাক্ত, এ যেন সে পৃথিবী নয়। অত্যন্ত পরিচিত মনে হলেও এ অত্যন্ত অপরিচিত, গভীর, রহস্যময়। বিরাট বিশ্বযন্ত্রের লয়ে সঙ্গতির একটা মনোমুগ্ধকর টান। পিছনকার বাতাস আকন্দ ফুলের গন্ধে ভরপুর, স্তব্ধ নীল শূন্য যেন অনন্তের ধ্যানে মগ্ন। আজকার এই যে সঙ্গীত, জীবজগতের এই যে পবিত্র অন্যহত ধ্বনি, আর যেসব কণ্ঠ থেকে উচ্চারিত হচ্ছে, 500 কি 1000 বছর পরে সেসব কণ্ঠ কোথায় মিলিয়ে যাবে? ইছামতির জলের স্রোতে নতুন ইতিহাস লেখা হবে কালের বুকে। আজ এই যে ক্ষুদ্র বালক ও পিতা অপরাহ্নে নদীর ধারে বসে আছে, কত স্নেহ, কত মমতা, ভালোবাসা ওদের মধ্যে, সে কথা কেউ জানবে না। কেবল থাকবেন তিনি, সমস্ত পরিবর্তনের মধ্যে অপরিবর্তনীয়, সমস্ত গতির মধ্যে স্থিতিশীল তিনি। ঈশ্বর, ব্রহ্ম, জ্যোতিস্বরূপে মানুষের মন গড়া কথা, সেই জিনিস যেমন সুন্দর অপরাহ্নে, ফুলে ফলে, বসন্তে, লক্ষ লক্ষ জন্ম মৃত্যুতে, আশায়, স্নেহে, দয়ায়, প্রেমে আবছায়া আবছায়া ধরা পড়ে, জগতের কোনো ধর্মশাস্ত্রে সেই জিনিসের স্বরূপ কি তা বলতে পারেনি। কোনো ঋষি, মণি, সাধু যদি বা অনুভব করতে পেরেও থাকেন, মুখে প্রকাশ করতে পারেননি। কি সে জিনিস তা কে বলবে? শুনছিলেন ইছামতি উপন্যাসের 8ম পর্ব। পরবর্তী পর্ব শুনতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।